অস্ট্রেলিয়া প্রবাসী আমার বন্ধু রাতুল কিছুদিন আগে দেশে ফিরেছে বিয়ে করার উদ্দেশ্যে। শুধু বিয়ে করার উদ্দেশ্য বললে ভুল হবে, এখন এখানেই সেটেল হবে। ওর বড় দুই বোন, দুজনেরই বিয়ে হয়ে গেছে। পাত্রী দেখার ধুম পড়ে গেল। পাত্রপক্ষের অনেক চাহিদা, বিশেষ করে আমার বন্ধুর মধ্যে। যেমন মেয়ে রূপগুলো অনন্য হতে হবে, উচ্চতা অন্তত 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, শরীরে বাড়তি মেদ থাকা চলবে না। মেয়ে অবশ্যই সুশিক্ষিত, সুশীল, ভদ্র হতে হবে, যেন আশেপাশের মানুষ নাম বললেই বুঝতে পারে। এত এত চাহিদার ভিড়ে পাত্রী খুঁজে পাওয়া খুব মুশকিল। একটা পাত্রীও তাদের পছন্দ হচ্ছিল না। একদিন রাতুল আমাদেরকে তাদের বাড়িতে দাওয়াত দিল, একই সাথে বায়না ধরলো আমার স্ত্রীকেও নিয়ে যাওয়ার জন্য, কারণ দেশের বাড়ি থাকার কারণে ও আমার বিয়েতে উপস্থিত ছিল না। ঋতু মানে আমার বউকে বললাম রাতুলের বায়নার কথা। ঋতু ভীষণ প্রাণবন্ত একটা মেয়ে, সারাক্ষণ আমার সংসারটাকে মাতিয়ে রাখে। একদিনের জন্য বাবার বাড়ি গেলে আমার ঘরটা কেমন ফাঁকা ফাঁকা মনে হয়, আর 2 দিন দেরি হলে আমার মা নিজে গিয়ে উপস্থিত হয়। ঋতুকে ছাড়া ফাঁকা ঘরে আমার মায়ের শূন্যতা অনুভব হয়, তাই ঋতুর বাবা মায়ের হাত ধরে অনুবিনয় করেন, তারা নিজেরাই যেন প্রতি সপ্তাহে এসে মেয়েকে দেখে যান। আমার শ্বশুর শাশুড়ি যেদিন আসেন সেদিন মায়ের আয়োজনের কোনো শেষ থাকে না, মনে হয় যেন একটা উৎসব। আর সত্যিই সেদিনটা উৎসব মুখর হয়ে ওঠে প্রায় প্রতি সপ্তাহে। আমি সত্যিই ভাগ্যবান ঋতুকে পেয়ে। যাই হোক, ওকে সহ রাতুলদের বাড়িতে উপস্থিত হলাম তখন সন্ধ্যা 7টা। সেদিনও রাতুল আর তার পরিবার এক মেয়েকে দেখে এসেছে। সবাই বসে কোল মিটিং করছে, চুল ছেঁড়া বিশ্লেষণ, মেয়েটার এটা খারাপ ওটা খারাপ এসব হাবিজাবি। আমি গিয়ে খানিকটা হতভম্ব হয়ে গেলাম। আসলে ওই সময়ে আসাটা আমার উচিত হয় নাই, ফোন করে আসাটা উচিত ছিল। কিন্তু রাতুল বেশ সাবলীল। দোস্ত, আমি না হয় আরেকদিন আসবো, কিছুটা কঙ্কিত স্বরে বললাম। আরে বন্ধু, এটা প্রতিদিনকার নিয়ম হয়ে দাঁড়িয়েছে, এখন তুই কোনোদিনও ফ্রি পাবি না, তার চেয়ে চল বসে আড্ডা দিই। ভাবি কই? পিছনে ঋতুকে দেখালাম। আমি আর রাতুল একই সাথে ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, তারপর রাতুল চলে যায় অস্ট্রেলিয়ায়, আর আমি দেশের থেকে আরও 2জন বন্ধু মিলে নিজেরা একটা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করি। প্রথম কয়েক বছরই খুব কষ্ট হয়েছে, কিন্তু এখন সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালোই আছি। কেমন আছেন ভাবি? এই অধমকে ক্ষমা করে দেবেন বিয়েতে অনুপস্থিত থাকার জন্য। ঋতু খিলখিল করে হেসে ফেলল। প্রত্যেকটা মুখ ওর দিকে ঘুরে গেল। এতক্ষণে সবার অ্যাটেনশন আমাদের দিকে এসেছে। এই দেখো কে এসেছে, সাব্বির আর অতু। ভাবিকে তো তোমরা কেউ দেখোনি, তাই দাওয়াত দিয়ে নিয়ে এসলাম। এবার গোল মিটিং বন্ধ করো, ভাবি আসেন। আমরা বসলাম। বড় আপা ঋতুর দিকে তাকিয়ে বলল, তোমার পড়াশোনা কত দূর? অনার্স শেষ করেছি। মাস্টার্স করনি? না, বিয়ে হয়ে গেল। আর তাছাড়াও আমার চাকরি বাকরির ইচ্ছে নেই, আমি ঘর সামলাতে পছন্দ করি। তাই বলে পড়াশোনা বাদ দিতে হবে? ঋতু খানিকটা ইতস্তবোধ করছে, আমি ভালোই বুঝতে পারলাম। আমি কথার মোড় গড়িয়ে বললাম, আপা রাতুলের বিয়ে মেয়ে দেখার কত দূর? আরে বলো না, এ দেশে কি মেয়ে আছে নাকি? এই নিয়ে কতগুলো মেয়ে দেখেছি, তার কোনো শেষ নেই। বিয়ে করানোর মতো কোনো মেয়েই খুঁজে পাওয়া যাচ্ছে না। কী বলেন, একটাও মেয়ে নেই? থাকবে না কেন, তোমার বউয়ের মতো হাজার মেয়ে আছে, কিন্তু জানোই তো আমাদের চাহিদা অন্যরকম। এরকম শ্যামলা অল্প শিক্ষিত খাটো মেয়ে আমাদের চলবে না। আমি ঋতুর দিকে তাকালাম। ও নিস্তব্ধ হয়ে গেছে। আমি যদি গুণাক্ষরেও টের পেতাম এ ধরনের কথা শুনতে হবে, তাহলে কখনোই এই বাড়িতে আসতাম না। হ্যাঁ, আমার ঋতু শ্যামবর্ণের, কিন্তু ওর মায়াবী চোখের দিকে তাকালে যে কেউই গলে যেতে পারে। আর ও মোটেও খাটো নয়। এদেশে পাসপোর্ট 2 মেয়েকে খাটো বলা চলে না। তাছাড়া ওর প্রাণবন্ত ব্যবহার যদি নিরীক্ষণ করে, এক বাক্যে নিজের ঘরের মেয়ে বলে স্বীকার করে নেবেন। আমি আর দাঁড়ালাম না। রাতুলকে বললাম, আমাদের একটু কাজ আছে, যেতে হবে। রাতুল ব্যাপারটা ভালোই বুঝতে পারল, তাই ও আর সাদাসাদি করলো না। আমাদেরকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে মাথা নিচু করে বলল, সরি ভাবি, আমাকে মাফ করে দিবেন। অবশেষে আমরা রাতুলের বিয়ের দাওয়াত পেলাম। ও নিজেই এসেছে দাওয়াত দিতে। চলে যাওয়ার পরে ঋতুন নিজে থেকে বলে উঠল, খুব মজা হবে রাতুল ভাইয়ের বিয়েতে, তুমি যাবে?
আমি প্রায় অবাক হয়ে কথাটা জিজ্ঞেস করলাম, কারণ এতটা অপমানের পর কোনো মেয়ে আর ওখানে যাওয়ার কথা চিন্তাও করবে না। কেন যাব না? রাতুল ভাই তো কোনো দোষ করেনি। বিয়েতে যখন উপস্থিত হলাম, কনে দেখে আমি সত্যি অবাক হলাম। এটা কি মেকআপের কোনো কারসাজি নাকি অন্য কিছু? মেয়েটি সত্যি ভীষণ রকমের সুন্দর। বছরখানেক পর বাবা মার ম্যারেজ ডে উপলক্ষে আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে খেতে গেলাম। খাওয়া শেষে তাকিয়ে দেখি রাতুলের বড় বোন। নিজেই এগিয়ে গেলাম। কেমন আছেন আপা? আছি ভালোই। পেছন থেকে ঋতু সহ বাবা মায়ের উচ্চস্বর হাসি শোনা যাচ্ছে। কি একটা বিষয় নিয়ে তারা হাসছে। আজকে বাবা মায়ের ৩৫তম বিবাহবার্ষিকী, তাই আমরা সবাই মিলে খেতে এসেছি। বাহ, খুব ভালো আছো। রাতুল কেমন আছে আপা? ওর হানিমুনের কিছু ছবি দেখেছিলাম, কিন্তু পরে কর্মব্যস্ততার কারণে আর যোগাযোগ করা হয়নি। একটু দীর্ঘশ্বাস ফেলে আপা বললেন, বড় ঘর, সুন্দরী শিক্ষিত মেয়ে দেখে ভাইয়ের বিয়ে দিয়েছিলাম। মেয়ে তার বাবা মায়ের একমাত্র সন্তান। বিয়ের প্রথম কয়েকদিন ভালোভাবে কাটলেও পরবর্তীতে আমাদের সাথে অ্যাডজাস্ট করতে নাকি তার কষ্ট হচ্ছিল। আমরা নাকি গ্রাম থেকে উঠে আসা গেঁয়ো। তার ভালো লাগছে না। সে ব্যাগ গুছিয়ে চলে যায় বাপের বাড়ি, এমন অবস্থা। অবশেষে শান্তির রক্ষার্থে রাতুলকে আমাদেরকে ছেড়ে আলাদা বাসায় থাকতে রাজি হয়েছে। জানো তো, আমাদের 2 বোনের বিয়ে হয়ে গিয়েছে। আমরা আলাদা থাকি। বাবা মা একা থাকে। বাবার শরীরটা ভালো না। কখন কি হয়ে যায় ঠিক নেই। সব কিছু জীবনে আসলে পারফেক্ট হওয়া যায় না। সুন্দর চেহারা আর সুন্দর মনের মধ্যে অনেক পার্থক্য। এমন সময় আমার পিছনে টেবিল থেকে সবাই হাসির শব্দ ভেসে আসলো। আপা সেই দিকে তাকিয়ে কিছুটা হতাশ গলায় আমাকে বললেন, যাই তবে, সময় পেলে বাড়িতে এসো। আমি স্থির চোখে হতাশাগ্রস্ত একটা মধ্যবয়সী মেয়েকে হেঁটে যেতে দেখে দিলাম। সত্যি, আমরা শুধু সৌন্দর্যের উপরের সৌন্দর্যটারই প্রশংসা করি, ঠিক না? কিন্তু ভিতরের সৌন্দর্যটা কখনো আমরা প্রকাশ করি না, এবং সেটা চোখেও দেখি না। সবসময় উপরের সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকি, আর টাকা পয়সার মোহে ব্যস্ত থাকি, ঠিক না? যাই হোক, গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।